চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে চতুর্থ বর্ষের সলিড স্টেট ফিজিক্স 2 এর ক্লাস, সে ক্লাসে লেকচার 2। তোমাদের গত ক্লাসে আমরা ব্যান্ড থিওরি ইন সলিডসের সূচনা পর্ব আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব পিরিয়ডিক পোটেনশিয়ালের অধীনে কীভাবে ব্যান্ডের হিসাব নিকাশ আসে, সেই জিনিসটা তোমাদের সাথে আমরা আলোচনা করব। আজকের শিরোনাম হলো ফরমেশন অফ ব্যান্ড ডিউ টু দ্য মোশন অফ অ্যান ইলেকট্রন থ্রু দি পিরিয়ডিক পোটেনশিয়াল অফ সলিড। বাংলায় কঠিন পদার্থের পর্যায়ক্রমিক বিভবের অধীনে ইলেকট্রনের গতিজনিত ব্যান্ড গঠন ব্যাখ্যা। এই ব্যান্ড কাঠামোর মূল উৎসটা কি? মূল উৎস হলো পর্যায়ক্রমিক যে বিভবের পরিবর্তন, সেটাই হচ্ছে ব্যান্ড কাঠামোর মূল ভিত্তি। কোনো কঠিন ক্রিস্টালের ব্যান্ড কাঠামোকে প্রায় মুক্ত ইলেকট্রন মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায়। এই মুক্ত ইলেকট্রন মডেলের স্বীকার্যটি হলো ক্রিস্টালের মধ্যকার ব্যান্ড ইলেকট্রনগুলো ক্রিস্টালের আয়ন কোরের সাহায্যে উৎপন্ন পর্যায়ক্রমিক পরিবর্তনশীল বিভব অঞ্চলের মধ্যে চলাচল করে। আমি আবার বলছি, ক্রিস্টাল কাঠামোর ব্যান্ড ইলেকট্রনগুলো ক্রিস্টালের আয়ন কোরের সাহায্যে উৎপন্ন পর্যায়ক্রমিক পরিবর্তনশীল বিভব অঞ্চলের মধ্যে চলাচল করে। পর্যায়ভিত্তিক বিভবই হচ্ছে ব্যান্ড কাঠামোর মূল ভিত্তি। এখন আমরা গাণিতিক হিসাব নিকাশে আসতে চাচ্ছি। মুক্ত ইলেকট্রনের শক্তিকে তরঙ্গ ভেক্টর কাঠামোর সাহায্যে প্রকাশ করে পাই, যেগুলো আমরা থার্ড ইয়ারে পড়েছি। কে ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার বাই 2m কে স্কোয়ার। এখন এইচ কাট স্কোয়ার বাই 2m আর কে স্কোয়ারকে আমরা লিখতে পারি কে এক্স স্কোয়ার, কে ওয়াই স্কোয়ার, কে জেড স্কোয়ার। যেখানে কে এক্স, কে ওয়াই, কে জেড হলো কে ভেক্টরের যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ। সংশ্লিষ্ট ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক বা ওয়েভ ফাংশনের জন্য আমরা পাই সাই কে আর এর উপর বার চিহ্ন দিয়া ভেক্টর বোঝানো হয়েছে, ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে ডট আর। ডট মানে কেও ভেক্টর, আরও ভেক্টর। তাহলে ই টু দি পাওয়ার আই কে এক্স এক্স, কে ওয়াই ওয়াই, কে জেড জেড। এটা 2 নম্বর সমীকরণ, যেখানে অবস্থান ভেক্টর আর এর যথাক্রমে উপাংশ হলো এক্স ওয়াই জেড। আমরা জানি যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরের এইভাবে ডিফাইন করা যায়। এখন একমাত্রিক ব্যবস্থার ক্ষেত্রে আমরা এটাকে একটু সরলীকরণ করে নিচ্ছি। সরলীকরণ কি? যে সাই কে আর হলো সাই কে এক্স এবং ই টু দি পাওয়ার আই কে এক্স হলো কে এক্স এক্স। এবং এটাকে আরও সরলীকরণ করে সাই কে এক্সকে যদি সাই আর কে এক্স এক্সকে যদি কে ধরে নিই, তাহলে আমার ওয়েভ ফাংশনটা দাঁড়াচ্ছে সাই ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে এক্স। এটা 3 নম্বর সমীকরণ। এখন একমাত্রিক ব্যবস্থায় ইলেকট্রন ও আয়ন কোরের মধ্যকার প্রতিক্রিয়া বিবেচনা করা যায় যখন আন্তঃআণবিক দূরত্ব হলো এ। তাহলে ইলেকট্রন ও আয়ন কোরের মধ্যে কি কি প্রতিক্রিয়া আছে সেই জিনিসটা আমরা দেখব। তা আমরা এই গোল কালো বৃত্ত দ্বারা সম দূরত্বে 1 2 3 4 5 মানে এটাকে মাঝখানে রাখলে দুই পাশে 2টা সমভিত্তিক ডট দেখানো হয়েছে, এগুলো হলো আয়ন কোর। এখন এইটাকে আমরা এক আয়ন কোর থেকে আর এক আয়ন কোরের দূরত্ব হলো এ হলো ল্যাটিস স্পেস ডিস্ট্যান্স আর কি, ল্যাটিস ডিস্ট্যান্স। সেটাকে আমরা ধরে নিয়েছি যে আন্তঃআণবিক দূরত্ব, ইন্টার মলিকুলার স্পেস যদি আমার হয় এ, এবং এটাকে আমরা যদি ওয়াই অক্ষ, এটাকে এক্স অক্ষ হিসাবে চিন্তা করি, তাহলে এদিকে থাকবে বিভব শক্তি, ওয়াই অক্ষ বরাবর আমরা পোটেনশিয়াল এনার্জি দিচ্ছি। তাহলে ফিগারগুলো কীরকম হবে? এই আয়ন কোরের সাথে এই পোটেনশিয়াল নেগেটিভ, এইভাবে নিচের দিকে, এইভাবে নিচের দিকে। তার ফলে ছবিগুলা আয়ন কোরকে সেন্টারে রাখা দুই দিকে নিচের দিকে এটা
তো চিত্রে আমরা কি বলতেছি, লিনিয়ার ল্যাটিস বা রৈখিক ল্যাটিসের আয়ন কোরের ক্ষেত্রের মধ্যে পরিবাহী ইলেকট্রনের বিভব শক্তির পরিবর্তনগুলো দেখাচ্ছে। এখন এটা যদি হয় 0, এটা A, এটা 2A, এইভাবে এটা -A, এটা -2A, এইভাবে যদি আমরা আগাইতে থাকি তাহলে x = 0, A, 2A ইত্যাদি অবস্থানগুলোতে পজিটিভ আয়ন কোর বিদ্যমান এবং এই সব অবস্থানে বিভব শক্তি কি সর্বনিম্ন, যার ফলে এই জায়গাতে বিভব শক্তি যেখানে নেগেটিভ পোটেনশিয়ালের কারণে নিচের দিকে এই ছবি আইকা দেখানো হয়েছে উভয় পাশ থেকে। যা হোক, এখন এই আয়ন কোরসমূহ নিট পজিটিভ চার্জ বহন করে, কারণ পরিবহন ব্যান্ডের গঠনের জন্য যোজন ইলেকট্রন বেরিয়ে গেলে ধাতুর পরমাণু আয়নিত হয়। ইলেকট্রনটা বেরিয়ে গেলে ইলেকট্রোপজিটিভ হবে, সেইটাই আমরা বলছি আয়ন কোরসমূহ নিট ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ বহন করে, কারণ পরিবহন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো যখন গঠনের জন্য যোজন ইলেকট্রন বেরিয়ে গেলে ধাতুর পরমাণু আয়নিত হয়। ধনাত্মক আয়নের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো ইলেকট্রনের স্থির তড়িৎ বিভব শক্তি হয় আকর্ষণধর্মী, অর্থাৎ ঋণাত্মক। তাই এই বিভব শক্তিকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে আমরা হিসাব দেখিয়েছি, বিভবের নিচের দিকে দেখানো হয়েছে। এই হলো ছবির ব্যাখ্যা। এইবার আসো, ক্রিস্টালের মধ্যে যদি নিম্ন শক্তির ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করতে পারে, কারণ কি এদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যাটিস ব্যবধান বা ল্যাটিস ফাঁক এর সাথে তুলনায় বড়, এই কারণে মুক্ত ইলেকট্রনগুলো ক্রিস্টালের মধ্যে নিম্ন শক্তির যে মুক্ত ইলেকট্রন সেগুলা মুক্তভাবে চলাচল করতে পারে। ফার্মি শক্তির সমান শক্তিসম্পন্ন ইলেকট্রনকে উচ্চ শক্তিসম্পন্ন বিবেচনা করা হয়, যাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যাটিস ডিস্ট্যান্স বা ল্যাটিস ব্যবধান এর সাথে তুলনীয়। এসব ইলেকট্রনের ডিফ্রাকশন ঘটে, বাংলায় হলো অপবর্তন। যেমন ক্রিস্টালের উপর এক্স রশ্মির আপতিত হলে অপবর্তন ঘটে। এখন অপবর্তনটা আমরা শর্ত ধরে নেই, যদি ল্যামডা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ইলেকট্রন ক্রিস্টালের অভ্যন্তরীণ পরমাণুর পৃষ্ঠ দ্বারা প্রতিফলনের ঘটনায় জড়িত হয় এবং পৃষ্ঠের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ব্রাগের শর্ত A + B sin θ = n ল্যামডা। এই শর্ত অনুসারে আমি আবার বলছি, যদি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য যান ল্যামডা আমরা ধরে নিলাম, কোনো ইলেকট্রন ক্রিস্টালের অভ্যন্তরীণ পরমাণুর পৃষ্ঠ দ্বারা প্রতিফলনের ঘটনায় জড়িত হয় এবং পৃষ্ঠের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ব্রাগের শর্ত A + B sin θ = n ল্যামডা। এই অনুসারে আমরা পাই n ল্যামডা = 2A sin θ। কারণ কি ল্যাটিস ব্যবধান ক্রিস্টালের মধ্যে A আর B কি সমান। A আর B কিন্তু আমার অপটিক্সের, কিন্তু এখানে আমরা এটাকে ল্যাটিস ব্যবধান A এবং B কেও এর সমান ধরে নিচ্ছি, অর্থাৎ 2A sin θ, কারণ A + A = 2A। আর তরঙ্গ ভেক্টরের মান k = 2π/λ। এটা 5 নম্বর সমীকরণ, এটা দিলাম 4 নম্বর সমীকরণ। এখন সমীকরণ 4 ও 5 একত্র করে পাই, অর্থাৎ এখানে ল্যামডার মানটা আমরা যদি বসাই দিই তাহলে k = কত 2π, আর এখান থেকে ল্যামডা হলো 2A sin θ/n, তাহলে 2A sin θ/n নিচে দিয়ে দিলাম এবং k এর মান হলো ±nπ/A sin θ। প্লাস মাইনাস কেন? কারণ ডান দিকে গেলে প্লাস এবং বাম দিকে গেলে মাইনাস, যেটা আমরা একমাত্রিক ল্যাটিসের ক্ষেত্রে মাঝখানে শূন্য ধরে ডানে বামে A + 2A + 3A এইভাবে গেছি, আবার বাম দিকে -A -2A এইভাবে গেছি। একমাত্রিক সরল ল্যাটিসের ক্ষেত্রে θ = π/2 এবং k = ±nπ/A। কারণ θ যদি π/2 হয় তাহলে sin π/2 এর মান 1, অতএব এখানে আমরা এর 1 বসাই দিলে এর মান হচ্ছে nπ/A। এভাবে যে রেখা দ্বারা k নির্দেশিত হয় তা শক্তির বিচ্ছিন্নতার দ্বারা বিভিন্ন সেগমেন্ট বা ব্যান্ডে বিভক্ত হয়, যেখানে একটি খণ্ডের দৈর্ঘ্য হলো ±π/A
এই রেখাখণ্ডগুলোকে বলা হয় ব্রিলুইন জোন। তোমরা থার্ড ইয়ারে সলিড স্টেট ফিজিক্সে ক্রিস্টালের যে মানে গঠন, সেখানে তোমরা এই ব্রিলুইন জোন পড়ছো। তাহলে এই যে সেটা আমরা যে দেখাইছি, এই যে এরকম কতগুলো আয়ন কোর দেখাচ্ছি, এটাকে শূন্য ধরছি, ডান পাশে প্লাস 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 প্লাস, আবার এদিকে মাইনাস 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 মাইনাস। এখন আমরা ব্রিলুইন জোন আঁকার চেষ্টা করছি। এখান থেকে এই পর্যন্ত হলো প্লাস পাই বাই এ, এরপর এখান থেকে এই পর্যন্ত হলো প্লাস 2 পাই বাই এ, এখান থেকে এই পর্যন্ত হলো প্লাস 3 বাই এ, আবার এখান থেকে এই পর্যন্ত হলো মাইনাস পাই বাই এ, এখান থেকে এই পর্যন্ত হলো মাইনাস 2 পাই বাই এ, এখান থেকে এই পর্যন্ত হলো মাইনাস 3 পাই বাই এ। তার মানে প্লাস পাই বাই এ থেকে মাইনাস পাই বাই এ, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে প্রথম ব্রিলুইন জোন। এরপরে দ্বিতীয় ব্রিলুইন জোন, এইভাবে হিসাবটা আসবে। তাহলে কি বলছি, যে রেখা দ্বারা কে নির্দেশিত হয় তা শক্তির বিচ্ছিন্নতার দ্বারা বিভিন্ন সেগমেন্ট বা খণ্ডে বিভক্ত হয়, যেখানে একটি খণ্ডের দৈর্ঘ্য হলো প্লাস মাইনাস পাই বাই এ। এই রেখাখণ্ডগুলোকে বলা হচ্ছে ব্রিলুইন জোন। এই ছবিটা হচ্ছে একমাত্রিক ক্ষেত্রে ব্রিলুইন জোনের ছবি। এবার আসো, এখন এক্স অক্ষ বরাবর একটি মুক্ত ইলেকট্রন সচল একমাত্রিক তরঙ্গ বিবেচনা করা যায়। যে একটা মুক্ত ইলেকট্রনের একমাত্রিক সচল তরঙ্গ আমরা যদি বিবেচনা করি, তাহলে ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক, ওই যে আমরা আগে যে 6 নম্বর সমীকরণে লিখে রাখছি, সাই ইকুয়াল টু কত e⁻i⁻kx, এটা 7 নম্বর সমীকরণ। আর কে হলো প্লাস মাইনাস পাই বাই এ সীমান্তে তরঙ্গ অপেক্ষকগুলো কীরকম হবে, সীমান্তে যাই, অর্থাৎ এই যে ব্রিলুইন জোন এইখানে এবং এখানে, যেখানে প্লাস পাই বাই এ, যেই পয়েন্টটা মাইনাস পাই বাই এ, সেই সীমান্ত অঞ্চলে যাইয়া আমার ওয়েভের প্যাটার্নটা কীরকম হবে। সেই ওয়েভ অপেক্ষকগুলো হবে e⁻i পাই বাই এ এক্স এবং e⁻i পাই বাই এ এক্স। সচল তরঙ্গ নয়, এগুলা স্থির তরঙ্গ। কারণ কি? কারণ হলো কে ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই এ ব্রাগ শর্ত পূরণ করে, তরঙ্গ শুধুমাত্র একদিকে ভ্রমণ করে এবং সীমান্তে ব্রাগ প্রতিফলন হয় এবং দিক পরিবর্তিত হয়, ফলে আপতিত প্রতিফলিত তরঙ্গের উপরিপাতন ঘটে এবং স্থির তরঙ্গের সৃষ্টি হয়। আমরা ইন্টারমিডিয়েট ও স্থির তরঙ্গ এবং অনার্সে আমরা পড়াইছি ফার্স্ট ইয়ারে যে স্থির তরঙ্গ কীভাবে সৃষ্টি হয়। এই ক্ষেত্রে তাহলে e⁻i পাই বাই এ এক্স এবং e⁻i পাই বাই এ এক্স সচল তরঙ্গ অপেক্ষক দ্বারা দুই ধরনের স্থির তরঙ্গ সৃষ্টি হবে। একটা হলো ফাই প্লাস, যে এইটার এইটা যখন উপরিপাতিত হবে প্লাস অবস্থায়, অর্থাৎ প্লাস e⁻i পাই বাই এ এক্স প্লাস e⁻i বাই পাই বাই এ এক্স, এই দুইটা যখন হবে তখন যেটা ধরলাম সাই প্লাস। এখন দুইটা যখন প্লাস হবে তখন ওই যে e⁻iটার সেই বিশ্লেষণ করলে এটা হচ্ছে 2 cos পাই বাই এ এক্স। এরপর আরেকটা যখন বিপরীত দশায় মিলিত হবে মাইনাস, তখন e⁻i পাই বাই এ এক্স মাইনাস e⁻i পাই বাই এ এক্স, এটার বিপরীত দশায় সেটাকে আমরা বলছি সাই মাইনাস, এবং সেটা হবে 2i সাইন পাই বাই এ এক্স। অর্থাৎ ওই e⁻iটা মানে cos থিটা প্লাস i সাইন থিটা, ওই ফর্মুলাগুলো বিশ্লেষণ করে একটা হবে cos আর একটা হবে 2i সাইন। কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে আমরা কণা প্রাপ্তির সম্ভাব্যতা ঘনত্ব রো, এবং সেখানে আমরা জানি সাই স্টার সাই ইকুয়াল টু সাই মডুলাসের স্কোয়ার, এটাই হলো সম্ভাব্যতা ঘনত্ব, প্রবাবিলিটি ডেন্সিটি। নিখুঁত সচল তরঙ্গের ক্ষেত্রে অর্থাৎ সাই ইকুয়াল টু e⁻i⁻kx এবং সম্ভাবনা ঘনত্ব সাই স্কোয়ার সমান কত হবে e⁻i⁻kx ইন্টু e⁻-i⁻kx। তার মানে এইটা আর এইটা e⁻0, তার মানে 1, e⁻0 হয়ে যাচ্ছে, তার মানে e⁻0 মানে 1। সুতরাং চার্জ ঘনত্ব E ইকুয়াল টু সাই মডুলাসের স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক, যেখানে ই হলো ইলেকট্রনের চার্জ। কিন্তু স্থির তরঙ্গের ক্ষেত্রে এই চার্জ ঘনত্ব ধ্রুবক নয়, কারণ সাই প্লাসের চার্জ ঘনত্ব ই সাই প্লাসের মডুলাসের স্কোয়ার সমান হলো cos স্কোয়ার পাই বাই এ এক্স। অর্থাৎ সাই প্লাসের জন্য আমার চার্জ ঘনত্ব এইটা, যেখানে ল্যাম্প এক্স ইজ ইকুয়াল টু 0, a, 2a ইত্যাদি হলে cos স্কোয়ার পাই বাই এ 1 হয়,
ম্যাক্সিমাম হবে এটা, এবং এই সকল ক্ষেত্রে চার্জ ঘনত্বের মান সর্বাধিক হয়। সুতরাং ঋণাত্মক ইলেকট্রনের চার্জ ঘনত্ব ধনাত্মক আয়ন করে ঘনীভূত হয়, ফলে বিভব শক্তি কি হ্রাস পায়। এই জায়গাগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো যে কীভাবে আসলো। সাই প্লাসের চার্জ ঘনত্ব হলো ই সাই প্লাসের মডুলাসের স্কোয়ার। তো সাই প্লাসের মান হলো আমার 2a cos পাই বাই এ এক্স, তাহলে মডুলাসের স্কোয়ার হলে হবে কস স্কোয়ার সমানুপাতিক, আমরা বলছি পাই বাই এ কস স্কোয়ার পাই বাই এ এক্স। এখন এক্স যদি হয় 0, তারপরে যদি হয় এ, তখন এই মানগুলো হবে 1, সেই ক্ষেত্রে চার্জ ঘনত্বের মানটা হবে সর্বাধিক। সুতরাং ঋণাত্মক ইলেকট্রনের চার্জ ঘনত্ব ধনাত্মক আয়ন করে ঘনীভূত হবে, ফলে বিভব শক্তি কী হবে হ্রাস পাবে। আবার অন্যদিকে সাই মাইনাসের ক্ষেত্রে চার্জ ঘনত্ব ই সাই মাইনাসের মডুলাসের স্কোয়ার, সেটা কি প্রপোর্শনাল টু সাইন স্কোয়ার পাই বাই এ এক্স। এক্ষেত্রেও দেখা যায় যে এক্স ইজ ইকুয়াল টু a/2, 3a/2, 5a/2 ইত্যাদি হলে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার পাই বাই এ এক্স এর মানটা হয় 1 এবং চার্জ ঘনত্ব ম্যাক্সিমাম হয়। সুতরাং ঋণাত্মক ইলেকট্রন দ্বারা দুটি ধনাত্মক আয়ন কোরের মাঝে ঘনীভূত হয়, এভাবে সচল তরঙ্গের সাপেক্ষে বিভব শক্তি বৃদ্ধি পায়। তাহলে এইটা হলো কস ফাংশন আর এইটা হলো সাইন ফাংশন, অর্থাৎ সাই প্লাসের জন্য চার্জ ঘনত্ব হলো কস ফাংশন, আর সাই মাইনাসের জন্য চার্জ ঘনত্বের এইটা হলো দুটোই ম্যাক্সিমাম হবে, কিন্তু সেটা সাইন ফাংশন। এখন আমরা সেই ছবিটা, এই যে ছবি, এই ছবিটা আমরা বোঝানোর চেষ্টা করি। এই যে দেখো, এইটাকে যদি মূলবিন্দু বলো তাহলে দেখো এইভাবে যে গ্রাফটা গেছে, অর্থাৎ সেটা সাইন ফাংশন। এই যে এখান থেকে বাড়ছে, এইভাবে 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 এইটা বাড়ছে, অর্থাৎ সাই মাইনাসের মডুলাসের স্কোয়ার দিয়ে আমরা সাই এই ঘনত্বটা দেখানোর চেষ্টা করছি। আর এইটা দেখো কস ফাংশন, এই যে এইভাবে এইভাবে, এটা হলো কস ফাংশনের গ্রাফ। তাহলে ক্লোজ লাইন যেটা, সেটা হলো সাই মাইনাসের স্কোয়ারের, আর ক্লোজ লাইন যেটা সেটা হলো কস ফাংশন সাই প্লাসের হোল স্কোয়ার, আর যেটা ব্রেক লাইন সেটা। এখন দুইটা যখন বিপরীত দশায় পরিপাতিত হয়েছে, তখন এই মাঝখানের যে কালো দাগটা সেটি হলো সচল তরঙ্গ, যেটা একটা স্থির তরঙ্গের সৃষ্টি হয়েছে, অর্থাৎ দুইটা মিললে স্থির তরঙ্গ। এখন এই যে আয়ন কোর 1 2 3 4, এটা 0 ধরে 1 2 3, ডান পাশে 3টা, 1 2 3, বাম পাশেও 3টা। আর এটা আমরা সেই পোটেনশিয়াল যে নেগেটিভ পোটেনশিয়াল হয় সেই জিনিসটা দেখাইছি। এখন এই আয়ন কোর থেকে এই আয়ন কোরের দূরত্ব হলো এ, ইন্টার মলিকুলার স্পেস, যেটাকে আমরা বলছি ল্যাটিস ডিস্ট্যান্স, এ এবং বি সমান বলছিলাম। তাহলে এগুলো হলো এ ধরে নিলাম। আর এদিকে যদি রো, যেটাকে আমরা বলছি সম্ভাবনা ঘনত্ব, সেটাকে যদি এদিকে দেখাই, তাহলে এইটা +1 হলে এইটা হলো -1, মাঝখানে এটা 0, এবং এই জায়গাটা হলো আমার ম্যাক্সিমাম, আবার এই জায়গাটা হলো মিনিমাম, আবার এই জায়গাটা হলো ম্যাক্সিমাম, এই জায়গাটা মিনিমাম, আবার ম্যাক্সিমাম, মিনিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম, এইভাবে যাচ্ছে। যাই হোক, তাহলে চিত্রের ব্যাখ্যা কি, যে ল্যাটিসের মধ্যে সাই মাইনাস তার মডুলাসের স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু সাইন স্কোয়ার পাই বাই এ এক্স, এবং সাই প্লাসের মডুলাস স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু কস স্কোয়ার পাই বাই এ এক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে এগুলো হলো, একটা হলো মাইনাস হলো সাইন ফাংশন, আর প্লাসেরটা হলো কস ফাংশন। সচল তরঙ্গের জন্য সম্ভাব্যতা ঘনত্ব রো এর বন্টন উপরের চিত্রে রোটা কীভাবে বাড়ে কমে সেই জিনিসটা দেখানো হয়েছে। তরঙ্গ অপেক্ষক সাইয়ে পজিটিভ আয়ন কোরের উপর ইলেকট্রনিক চার্জ বেশি থাকে, এজন্য বিভব শক্তি সচল তরঙ্গের দ্বারা প্রাপ্ত গড় বিভব শক্তির তুলনায় ক্ষুদ্রতর হয়। অন্যদিকে তরঙ্গ অপেক্ষক মাইনাসের যে কোনো দুটি আয়ন কোরের মধ্যে ইলেকট্রনের ইলেকট্রনিক চার্জ বেশি থাকে এবং আয়ন কোর থেকে অপসারিত হয়। সুতরাং বিভব শক্তি সচল তরঙ্গ দ্বারা প্রাপ্ত গড় বিভব শক্তির তুলনায় বেশি হয়, এবং এই চিত্রটি থেকে শক্তি ফাঁকের উৎস খুঁজে বের করা যায়। তাহলে এর মধ্যে একটা শক্তি ফাঁক বা গ্যাপের সোর্স পাওয়া যায়। সেই শক্তি ফাঁকের হিসাবটা কীভাবে আসবে সেটা আমরা এখন দেখব। এখন আমরা যদি 3 ধরনের চার্জ বন্টনের মধ্য থেকে গড় বিভব শক্তি বের করতে চাই, তবে দেখা যায় যে সাই
প্লাসের স্কোয়ারের বিভব শক্তি সচল তরঙ্গের তুলনায় ক্ষুদ্রতর হয়। অপরপক্ষে সাই মাইনাসের হোল স্কোয়ারের বিভব শক্তি সচল তরঙ্গের তুলনায় বৃহত্তর হয়। যদি এই দুই শক্তির পার্থক্য ইজি হয় তবে ইজি একটি শক্তি ভাগ বা এনার্জি গ্যাপ প্রদর্শন করে। সেটাই আমরা এই যে ফিগারে দেখানোর চেষ্টা করছি, 0 প্লাস পাই বাই এ মাইনাস পাই বাই এ, এই রেঞ্জের মধ্যে এটা হলো একটা বিভব শক্তির পরিবর্তন। ওইখানে যেমন হিসাব করে দেখাইছে, এখানে একটু বাঁকা করে দেখানো হয়েছে। আবার এটা প্লাস 2 পাই বে, এইটা হলো মাইনাস 2 পাই বে। তাহলে এটা হলো প্রথম ব্রিলুইন জোন আর এটা হলো দ্বিতীয় ব্রিলুইন জোন। এই জায়গাটা আবার এইভাবে আসে। এবং এইটা হলো এনার্জি গ্যাপ, এইখানে যে গ্যাপটা প্রদর্শন করে সেটা হলো এনার্জি গ্যাপ, অর্থাৎ এ বি, অর্থাৎ এ এ বি বি, এই দুইটা জায়গার মাঝখানে যে গ্যাপটা আছে সেটি হলো এনার্জি গ্যাপ। শক্তি ফাঁকের ঠিক নিচে এ এ প্রাইম বিন্দু রেখাদ্বয় তরঙ্গ অপেক্ষক সাই প্লাস এবং ঠিক উপরে বি বি বিন্দুদ্বয় তরঙ্গ অপেক্ষক হলো সাই মাইনাস, অর্থাৎ এইটার নিচের এখানে হলো সাই প্লাস আর এখানে হলো সাই মাইনাস। বি এর দ্বারা শক্তি ফাঁক বা এনার্জি গ্যাপ বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ।